এদিকে ইসকন এবং হিন্দুরা পালিয়ে যেতে শুরু করলো। ভারতের পরিকল্পনা হেরে গিয়েছে। কি করবে এখন ভারত এই ইসকন এবং হিন্দুদেরকে নিয়ে? অন্যদিকে ডক্টর ইউনূসও একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, সেইটা দেখে সারা বিশ্ব অবাক হয়েছে। চিন্ময় কৃষ্ণনাথ দাস চান কপাল ভাই, চান কপাল মাইরি, সত্যি করে বলছি। এই একটা ব্যক্তি রাতারাতি কোন লেভেলে গেছে দেখেন। সারা বাংলাদেশ তার বিরুদ্ধে যখন কথা বলছি আমরা, তথ্য প্রমাণ দিচ্ছি আমরা, বাংলাদেশের ইসকন বাংলাদেশের ভূখণ্ডে বসবাসের কারণে তারা আসলে টেকনিক্যালি এই চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুটা থেকে সরে আসছে ইসকনকে সেভ করার জন্য। শাবাশ 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 ডক্টর ইউনূস, ভারতের গালে যেই থাপ্পড়টি দিলেন বাংলাদেশের 53 বছরের পুরো সরকার প্রধান এই থাপ্পড় ভারতকে দিতে পারে নাই। আর এই থাপ্পড়টির জন্য অপেক্ষা করছিল মনে হয় আজকের এই দিনটি বাংলাদেশের 20 কোটি মানুষ। ডক্টর ইউনূস একটা নতুন বাংলাদেশ উপহার দিতে যাচ্ছেন চাঁদকে, বাংলাদেশ 2। ডক্টর ইউনূসের কত চমৎকার পরিকল্পনা! এটা তরুণ প্রজন্মের জন্য, আপামর জনসাধারণের জন্য, ইসলামপন্থীদের জন্য একটা বড় সুখবর। দর্শক, আরো একটা সুসংবাদ দিতে আসছি যারা মনোবল হারিয়ে ফেলছিলেন যে ভাই যে পরিস্থিতি শুরু হয়েছে আসলে আমরা কতটুকু সফল হতে পারবো। কারণ আজকের দিনেও আজকে একটু ভিন্ন সুরে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। সবার আগে হিন্দুদের বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীর দল বিজেপিকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে, কারণ গৌতম আদানি দেশের 2,87,000 কোটি টাকা বাংলাদেশের কাছে হেরে গেল ভারতের পরিকল্পনা। ইসকন এবং হিন্দুরা দেশ থেকে পালিয়ে যেতে শুরু করলো। দর্শক শ্রোতা, গত কিছুদিন ধরেই ইসকন নেতা গ্রেপ্তারকে কেন্দ্র করে তারা কিন্তু রাজপথে অনেক তাণ্ডব চালাচ্ছে এবং ভারত কিন্তু অনেক পরিকল্পনা করেছিল যেভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা যায়। কিন্তু এখন এটা কি হয়েছে এইটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের দেশের মানুষ কিন্তু বসে নাই, তারা কিন্তু প্রতিবাদ করতেছে এবং ভারতকে সরাসরি হুমকিও দিচ্ছে। সবকিছু আপনারা দেখতে পারবেন এবং সর্বশেষে এইটার কি সমাধান হয় এইটাও দেখতে পারবেন। আমরা কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এখানে থাকবে ভিডিওর প্রথমে যে এই অংশ বিশেষগুলো দেখিয়েছি সবগুলার বিস্তারিত, আপনারা সব কিছুই দেখতে পারবেন এই বিষয়গুলো নিয়ে। সর্বশেষ হিন্দু ইসকন তারা কি করে, অন্যদিকে সাধারণ মানুষরা কি বলতেছে এবং নেতাকর্মীরা কি বলতেছে। ডক্টর ইউনূস কিন্তু একটা পদক্ষেপ নেয়, এইটাও আপনারা দেখতে পারবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন, সবার কথাগুলো শুনবেন, তারপরে আপনাদের মন্তব্য করবেন। এর আগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। এই যে দেখেন, ভারত যদি মনে করে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করবে, ভারতকে বলে দিচ্ছি আমার বাংলা ওই পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে। আমিও স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবার। যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন, ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। ওই আঙুল যদি কখনো তোলার অপচেষ্টা করে, ভারতের যে কোনো নেতা যদি এই সুর তোলার অপচেষ্টা করে, দাঁত ভাঙার জবাব শুধু নয়, তাকে দেখে নেওয়া হবে। বাংলাদেশের মানুষ এত সহজে এই সময় আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষরা কি তাদের দায়িত্ব পালন করছেন ঠিকঠাক? কিছুটা অপ্রীতিকর শোনালেও এই আলোচনাটা একটু করা দরকার। তার আগে আমি একটা স্টেটমেন্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমি খুব পছন্দ করি, আমার খুব ভালো লেগেছে এই স্টেটমেন্টটা, কারণ কিছু হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দেয়া স্টেটমেন্ট এটা। আমি আসলে সবাই হিন্দু কিনা নিশ্চিত নই, নাম শুনে যদ্দূর মনে হয় আমি সবার নামও পড়তে চাই। এই মানুষগুলো এই ঐতিহাসিক ভূমিকা আমাদের ইতিহাসে লেখা থাকবে। এখানে যে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, ইসকন এবং হিন্দু গ্রেফতার ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা গণমাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা আমি পড়তে চাই পুরোটা, আমরা একটু মন দিয়ে শুনি। জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তাদের আশ্রয় দেয়া ভারতের হিন্দুত্ববাদী শক্তি ক্ষমতাসীন বিজেপি সরকার। বিজেপি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সহায়তায় বাংলাদেশের সাধারণ হিন্দুদের মধ্যে হিন্দুত্ববাদী উচ্চতার জমিন তৈরি করেছে। 5 আগস্ট পরবর্তী সময় তারা সেটাকে কাজে লাগিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে মিলে মিথ্যাচার ছড়িয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ও দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি পাঠানো হলো সেটি স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রমের মধ্যে পড়ে না। তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি ভারতীয় নাগরিক নন, তার জামিন কেন দেওয়া হলো না এই প্রশ্ন পরোক্ষভাবে অন্য কোনো রাষ্ট্র করতে পারে না। ভারতের অভ্যন্তরে সংখ্যালঘুদের যে পরিস্থিতি, তাতে অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার বিজেপি সরকারের নেই। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য বাংলাদেশে অস্থিরতা ও দাঙ্গার পরিবেশ সৃষ্টি করা, আওয়ামী লীগের পুনর্বাসন ঘটানো এবং ভারতের বিজেপির ক্ষয়িষ্ণু অবস্থানকে পুনরুদ্ধার করা। এরপর বলা হয়েছে, বিগত আওয়ামী লীগের সময় অনেক কিছু ঘটেছে, কিন্তু ভারত তখন কোনো কিছু করেনি এবং কোনো ক্ষেত্রে যে ঘটনা ঘটেনি তাও না, কিন্তু জনগণ এই ক্ষেত্রে এগিয়ে এসেছে এবং তাদের প্রতিষ্ঠান মন্দির এগুলো রক্ষা করার চেষ্টা করেছে। আর এরপরে বলা হচ্ছে, কিছু ধর্মীয় মনে রাখতে হবে, কিছু ধর্মীয় সংগঠন মানে এই দেশের সমগ্র হিন্দু সম্প্রদায় নয়। এই দেশের হিন্দুরা বরাবরই অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে, বিভিন্ন ক্ষেত্রে তাদের যে ভূমিকা আছে সেগুলোর কথা আছে। চিন্ময় কৃষ্ণনাথ দাস চান কপাল ভাই, চান কপাল মাইরি, সত্যি করে বলছি। এই একটা ব্যক্তি রাতারাতি কোন লেভেলে গেছে দেখেন। সারা বাংলাদেশ তার বিরুদ্ধে যখন কথা বলছি আমরা,
তথ্য প্রমাণ দিচ্ছি আমরা। বাংলাদেশের ইস্কন বাংলাদেশের ভূখণ্ডে বসবাসের কারণে তারা আসলে টেকনিক্যালি এই চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুটা থেকে সরে আসছে ইস্কনকে সেভ করার জন্য, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ইস্কনের যারা আছেন তারা চিন্ময়ের পক্ষে। ভারত আজকে যে বক্তব্য দিছে এই বক্তব্যটা তো ভাই আর মানার সুযোগ নাই। তাহলে বুঝতে হবে চিন্ময়ের লিঙ্ক আপটা কোন লেভেলে গেছে। আপনি ভাবেন আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে আসিফ নজরুল থেকে শুরু করে উপদেষ্টারা থেকে শুরু করে গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বারবার বলা হচ্ছে যে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের সম্পর্কে চিন্ময় কৃষ্ণ ইস্যুতে মিথ্যাচার করছে, বাড়াবাড়ি করছে। এরপরে দেখেন চিন্ময়ের ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে। আমাদের বাংলাদেশের গণমাধ্যম বারবার বলছে যে এখানে হিন্দুদের উপর কোনো সহিংসতা হয়নি। চিন্ময় লাইক আমাদের বাংলাদেশে অনেক, শেখ হাসিনা তো জেল খেটে গেছেন, বেগম খালেদা জিয়া খাটছেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি খাটছেন, তো এখানে হেফাজত ইসলামের মামুনুল হক সাহেব কাটছেন, বহুত মানুষ তো কাটছেন, জামাতের আমিরও কাটছেন। তো চিন্ময় তার অপরাধের জন্য সেই জেলে আছে। এখানে মানে সংখ্যালঘু বা ধর্মীয় কোনো ইস্যুটা কানেক্টেড না। আর বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়ে যে বক্তব্য দিচ্ছে ভারতের মিডিয়া, এগুলো সঠিক না। কিন্তু ভারত বলছে আমাদের মিডিয়া বাড়াবাড়ি করছে না, বাংলাদেশে সহিংসতা বাড়ছে। আপনি বুঝতে পারেন যে ভারতের স্ট্যান্ডটা কোন লেভেলে আসছে। শুধু তাই না, চিন্ময় যেন রাষ্ট্রের যে আইন আছে সে আইন কর্তৃক বা বিচার কর্তৃক সুবিচার পায়, আইনের সহযোগিতা পায়, এই নিয়েও ভারত থেকে বক্তব্য আসছে। তাহলে আমাদের সারা বাংলাদেশে যা আমরা বলছি, আমাদের সরকার প্রধান থেকে যে বক্তব্যগুলো আসলো যে ভারতের মিডিয়াতে পুরোনো ভিডিও টিডিও নিয়ে তারা এখন ধরেন এরকম নানান কাহিনী টাহিনী সাজাইয়া তাদের দেশের জনগণকে কিন্তু উস্কাই দিছে অলরেডি। আপনি বিশ্বাস করেন ভারতের জনগণ খেপা। আমরা যেমন ফিলিস্তিন ইস্যুতে গতকালকে আমাদের বাংলাদেশে আমরা পতাকা উড়াইছি না, আমাদের বর্ডারের কাছে হতো না, তারপর আমরা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে বা অনুভূতির জায়গা থেকে এই কাজগুলা করি। ভারতের মিডিয়া তার দেশের জনগণের কাছে এটা পৌঁছে দিতে সক্ষম হয়েছে যে দেখো বাংলাদেশে এই মুহূর্তে কি অবস্থা চলছে হিন্দুদের উপর। এরপর ইউটিউবার ব্লগাররা তো আছেন অলরেডি, এগুলো নিয়ে আর রাস্তায় রাস্তায় বিক্ষোভ চলছে ভারতের বিভিন্ন জায়গায়। সীমান্ত ব্লক করার হুমকি থেকে শুরু করে আরো অনেক কিছু কিন্তু এখানে হচ্ছে। কবে যে দেখি সীমান্ত দিয়া ধাওয়া দিয়া ঢুইকা গেছে আমাদের এদিকে, ঢুইকা তারপরে আবার ধরেন এরা চইলেও গেছে, সীমান্তের আশেপাশে কোনো ঘটনা ঘটাই গেছে, এইটাও আমি অস্বাভাবিক হব না, কারণ ধর্মীয় ইস্যুটার মধ্যে রক্তে কম্পন ওঠে। আমরা যদি দেখি আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে বা বর্তমান মানে প্রেক্ষাপটে সহিংসতা এবং উস্কানির ঘটনা বাড়ছে। এটাকে মিডিয়ার বাড়াবাড়ি হিসেবে উড়িয়ে দেওয়া যায় না, মানে ভারতের মিডিয়া বাড়াবাড়ি করছে না। নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আপনার বলছেন, তাও এখানে অনেকগুলো প্রশ্ন আসছিল। তো রণধীর বলছেন আমরা বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্র বক্তব্য, সহিংসতা এবং উস্কানিতে উদ্বিগ্ন। এটাও সত্য। মানে গেল 3 মাসের মধ্যে ম্যাক্সিমাম সময় ভারত বিরোধী বক্তব্য, ভারতের ফাইরা ফেলবে, ছিঁড়া ফেলবে, অনেক হুজুররা, অনেক সংগঠন, তো বেশিরভাগ জায়গায় অ্যান্টি ইন্ডিয়া একটা অবস্থান তো এই দেশে তৈরি হয়েছে। এটা কিন্তু একদম বাস্তব। তো ভারতের মতন রাষ্ট্র এরকম দৃশ্য দেখলে স্বাভাবিক তারা টেন্সড হবে, এটাই তো স্বাভাবিক। এটা খুবই বাস্তব না, এটাই বাস্তব। তো ভারত কিন্তু ওই জিনিসটা মাপতেছে যে বারবার আমাদের নিয়ে এত কথাবার্তা বলতেছে, বাংলাদেশ একটা পুচকে দেশ, একটা টিপ দিলে তো এখানে নাই হয়ে যাবে, এরা এগুলা এদের কিন্তু সহ্য হচ্ছে না। আবার আমাদের জন্য একটা চেইন অফ কমান্ড থেকে এই কথাগুলো আসছে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন সার্জিস, জনতার অংশ, প্রতিদিন মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, এগুলো আবার ভারতের মিডিয়া টেলিভিশন থেকে কাইটা নিয়ে দেখায় যে দেখো ভারত বিরোধী বক্তব্যগুলো কি বাংলায় দিচ্ছে, দেশের মানুষ না বুঝলে হিন্দিতে বুঝাই দিচ্ছে। তো এগুলোতে কি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলছেন হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার নিয়মিত জোরালোভাবে উত্থাপন করছে। এটা উদ্বেগের বিষয়। আমাদের পরিষ্কার, আমাদের অবস্থান খুবই ক্লিন। অন্তর্বর্তী সরকারকে সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে। তো চিন্ময় ইস্যু তো তাদের বক্তব্য যে
আমরা আশা করি আইনি অধিকারের প্রতি পূর্ণ সম্মান রেখে এই প্রক্রিয়া ন্যায় এবং স্বচ্ছভাবে চলবে। আর আপনার কি বলা যে আচ্ছা, তো ইসকন নিয়েও তাদের বক্তব্য যে সামাজিক সেবামূলক সংগঠন হচ্ছে ইসকন। বাংলাদেশে ইসকনকে জঙ্গি সংগঠন বলা হচ্ছে। সারা পৃথিবী ব্যাপী ইসকনের সুনাম রয়েছে, বাংলাদেশে ইসকনের সুনাম রয়েছে, সুতরাং আমরা ইসকনকে নেগেটিভ দেখি না। তো এই হচ্ছে বর্তমান অবস্থান। আপনি দেখছেন যে বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীর দল বিজেপিকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে, কারণ গৌতম আদানি দেশের 2,87,000 কোটি টাকা এসবিআই থেকে লোন নিয়ে রেখেছে। যেখানে আপনারা এখানে ইন্টারভিউ নিচ্ছেন, পাশে এসবিআই রয়েছে। এই এসবিআই আমাদের সকলের জমানো টাকা রয়েছে, আপনার টাকা রয়েছে, আমার টাকা রয়েছে, গরিব সাধারণ মানুষের প্রভিডেন্ট ফান্ড পেনশনের টাকা রয়েছে। 2,87,000 কোটি টাকা লোন নিয়েছে এসবিআই, সফট লোন। আপনি যদি আপনার বাড়ির ছোট ভাইটাকে পড়াতে যান, আপনার থেকে রেট অফ ইন্টারেস্ট নেবে এডুকেশন লোনে 12 থেকে 15%। আর আদানির থেকে কত টাকা নিচে জানেন? 1% রেট অফ ইন্টারেস্ট। আপনার জন্য 12% ইন্টারেস্ট, আদানির জন্য 1% ইন্টারেস্ট। শুধু তাই না, সেই লোন মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে। এর আগে ওই যে বণিক সভা সম্মেলনে গিয়ে মোদী বলেছিল, মেরে সাথ ওয়া মেহুল ভাই बैठे हुए हैं, মেহুল চোকসিকে দেখিয়ে। সেই মেহুল চোকসি আর নীরব মোদী পিএনবি 13,000 কোটি টাকা 17,000 কোটি টাকা মেরে পালিয়ে গেছে। সেই লোন রাইট অফ করে দিয়েছে, মানে বলেছে ওই লোন আর উদ্ধার করা যাবে না, মানে ওইটা ছেড়ে দেওয়া হলো। 13,000 কোটি টাকা 17,000 কোটি টাকা রাইট অফ হয়ে যাচ্ছে। আজকে যদি আদানির বিরুদ্ধে আমেরিকার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আদানির ভাইপো, আদানি এনার্জি, আদানি পাওয়ার, পুরো আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে, হেড শীর্ষকর্তাদের বিরুদ্ধে এফআইআর জারি হয়েছে। কোথায়? আপকি বার ডোনাল্ড ট্রাম্প সরকার, ওই যে মোদী বলেছিল। তাই হিন্দুদের বাঁচানোর জন্য শুধু তাই না, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পারসিক যত মানুষ আছে, ভারতবর্ষ কারুর একা বাবার সম্পত্তি নয়, किरायादार है, जाति मकान थोड़ी ना है, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना है। এই ভারতবর্ষ সবার। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টান। রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় সঙ্গীতের পরের স্তর। যারা এইটাকে নষ্ট করতে চায় তার নাম বিজেপি, তার নাম আরএসএস। এই ভারতবর্ষ সবার ছিল, আছে, আগামী দিনও থাকবে। এই ভারতবর্ষে আমরা দুর্গাপুজো আনন্দ করি, ঈদও আনন্দ করি। যারা এই সোশ্যাল ফেব্রিককে নষ্ট করতে চায়, আসলে ভারতবর্ষের বিপদ তারা। ভারতবর্ষের বিপদ অন্য কোনো শক্তি না, ভারতবর্ষের বিপদ হচ্ছে আরএসএস, ভারতবর্ষের বিপদ হচ্ছে। রক্ত দিয়ে হলেও ইতিহাস লিখে যাব, যে অন্যায় এবং অত্যাচার করা হচ্ছে এক একটা করে জবাবদিহিতা আমি না থাকলেও ভবিষ্যৎ প্রজন্ম সনাতনী যাতে এটাকে মনে রাখতে পারে, নিজের রক্ত দিয়ে লিখে যাব। পায় যে জাতি একটা মুরগি কাটে না সাধুরা, যে জাতি একটা মাছ খায় না, তারা মানুষ হত্যা করে না কখনো। ন্যায্য আদায় অধিকারের জন্য আমরা সমাবেশে গিয়েছি রংপুরে, আর ওইখানে ডিসি সাহেব আমাদের সাথে যে দুর্ব্যবহার করেছে, এটা বলবো না জীবনে, এটা বলবো না জীবনে। সনাতনীদেরকে যারা আজকে, সনাতনীরা নিজের প্রাণের কথা বলার দাবিতে যদি সনাতনী সন্ত্রাসী হয়, যদি জঙ্গি সংগঠন হয়, যাদের কাছে অস্ত্র থাকে, যারা দিবালোকে মানুষকে হত্যা করে, যারা মানুষকে হত্যা করে হুমকি দেয়, তারা কি? তারা কি? তারা জঙ্গি নয়? তাহলে বুঝবেন এরা কারা। সাবধান, এগুলো একটু নলেজে রাখতে হবে। শুধু ফুটা মালা তিলক পরে আর পইতে নিয়ে ঘুরলে কাজ হবে না, এগুলো ব্রেনে একটু চিন্তা চেতনার বিষয় আছে। সনাতনী মন্দিরে কখনো অস্ত্র পাওয়া যায়নি, সনাতনী সাধুর কাছে কখনো আত্মঘাতী বোমা পাওয়া যায়নি, তবু তার যারা সনাতনী ধর্মকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে, জেনে রাখবে যারা বলছে ওরাই বাংলাদেশি কেউ নয়, ওরা পাকিস্তানি দেশন। ওরা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণভাবে জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে। কারণ যারা সনাতনী জাতিকে জঙ্গি বলার এত বড় আস্পর্ধা ওরা কোথায় পায়? যে জাতি একটা মুরগি কাটে না সাধুরা, যে জাতি একটা মাছ খায় না, তারা মানুষ হত্যা করে না কখনো। সনাতনী সাধুদের বলা হয় জঙ্গি। সনাতনী সাধুরা কখনো একটা মাছ কাটে না ভয়ে। তাহলে সেই সনাতন শুধুমাত্র তীব্র নিন্দা জানিয়েই সবকিছুর সমাধান হয় না। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, ছোট্ট একটা গল্প বলি। মুসলিম ভাইয়ের বউয়ের একটা নাতি ছিল, তো ভাবি মাঝে মাঝে বকাঝকা করতো। তো একদিন উনি জিদ করে মাইর দিছে। তো মাইর দেওয়ার পরে ভাবির নাতিয়ে বলতে আছে, তুমি মাল লাকা, তুমি আমার বকবায় না, মানে ফদাইবা, কুমিল্লার ভাষায় ফদাইবা, ফদাফদি মানে হচ্ছে বকাবকি। তো মানে এখন বকলে আর মারলে পার্থক্য কি? তার বক্তব্য, বকলে তো গায়ে লাগে না, ব্যথা পাই না, মারলে তো ব্যথা পাই। এই কথাটা বলার এই কারণটা হচ্ছে,
গতকালকে থেকে কলকাতায় এই বিজেপির একজন নেতা শুভেন্দু, তার যে একটা অ্যাক্টিভিটিস শুরু হয়েছে বাংলাদেশ ইস্যুতে, বিশেষ করে কলকাতার কয়েকটা টেলিভিশন চ্যানেল, পত্রিকা প্লাস এই বিজেপির টিমটা, কংগ্রেস, তৃণমূল, তারা তাদের অবস্থান প্রকাশ করেছে যে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, এই বিষয়ে তাদের সরকারের কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আপনার কেন্দ্রীয় সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাতে তারা সমর্থন জানাবে, তবে ধর্মীয় ইস্যুতে যেন বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, এটা তাদের প্রত্যাশা। সুন্দর বক্তব্য মমতা দিদির। কিন্তু বিজেপির যে পার্টটা কলকাতায় আছে, তারা করছে কি, বাংলাদেশের যে হাই কমিশন, বলছিলাম না এরা অ্যাকশনে যাবে, অ্যাকশনে কিন্তু গেছে। আজকে তারা বাংলাদেশের হাই কমিশনে গিয়ে যে আমাদের জাতীয় পতাকা আছে, সেই পতাকাকে সেখান থেকে টাইনা হেসরাইয়া নামাইয়া সেটাকে কেউ পা দিয়া পদদলিত করেছে, নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়েছে। আবার আমাদের বাংলাদেশে এগুলো টুকটাক ঘটছে, সাইকেলের মধ্যে ভারতের ছবি টবি লাগায় আজকে দেখলাম, জুতা পেটা করা হচ্ছে। তো এই বিষয়গুলা একটা কিন্তু আরেকটা টাইনে নিয়ে আসতেছে। তোমরা যেমন করছো আমাদের দেশেও হয়েছে, এবং কালকে আবার তারা করবে, তবে তারা এক ধাপ বেশিই করেছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করা হয়েছে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বিকেলে কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সহিংস বিক্ষোভ হয়েছে। সে সময় বিক্ষোভকারীদের একটি বড় দল আয়োজিত সমাবেশ এবং বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকাতে আগুন দিয়েছে এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করেছে, মানে আগুন দিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাই কমিশনের সব সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেটার প্রতি আহ্বান জানিয়েছে। তো সেখানে তাদের নিরাপত্তার জন্য ভারত সরকারকে বলা হয়েছে, সরকার প্রটোকল দিবে, কিন্তু প্রটোকলের বাহিরে অনেক ঘটনা ঘটবে। এক্সট্রিম লেভেলে ভারত করছে। ইভেন ইসকনের যে ভারতের যারা অনুসারী আছেন, চত্রুপল সম্ভবত এলাকাটার নাম, না আমি নামটা একটু ভুল হইতে পারে, পেট্রো বাংলা বা কি জানি, সরি নামটা ভুল, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেখানে আপনার আমদানি রপ্তানির ঘটনা ঘটে গেল 3 দিন যাবত, সেটা তারা বন্ধ করে দিয়েছে। ইভেন কলকাতার রাস্তায় বাঙালি যারা ইসকনের অনুসারী আছে তারা বলছে কুমিল্লা চাই, ওই চট্টগ্রাম চাই, তারপর আরো কোন কোন জায়গায় জানি চায়। আপনি চিন্তা করতে পারেন তারা এরকম বক্তব্য দিচ্ছে। তাদের দেশে টেলিভিশনে দেখানো হচ্ছে চট্টগ্রাম, এটা আসলে ভারতের অংশ, এটা দরকার ভারতের। নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু ভারত এই মুহূর্তে করছে। তো বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এমন ধরনের ঘটনা করবে এরা, এটা কিন্তু মানে চিন্তার বাহিরে। তবে এটা হালকা হিসাবে চলে যাবে। কেন চলে যাবে? কারণ এটা ওইখানে যারা করছে, ওই যে বঙ্গীয় হিন্দু জাগরণ, তারা কোনো পলিটিক্যাল দল না। তো কোনো দেশের নাগরিক বলতেই পারে, বাংলাদেশে আমরা মোদিকে নিয়ে প্রতিদিন গালাগালি করি, মোদির 14 গোষ্ঠী উদ্ধার করি, তো এগুলো নিয়ে ভারত সরকার কতটুকু কি থামাইতে পারছে? পারে নাই। তো আজকে এই কারণে তারাও মনে করতেছে ঠিক আছে, কারণ মিডিয়াতে তো এগুলো দেখা হচ্ছে, দেখছে বাংলা ভাষাভাষীরা কিন্তু আমাদের ব্লগ দেখে, আমাদের অ্যাক্টিভিটিস দেখে, আমরা যেমন তাদেরগুলো দেখি। একটা জঘন্য খেলা তৈরি হয়েছে, এখান থেকে বের হয়ে আসা উচিত। এখন ভারত কি আমাদেরকে ওইভাবে শক্তভাবে, মানে ভারত সরকার এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে? আমার তো মনে হয় না। এই বলার জন্য একটা বলবে ওকে ফাইন, এতটুকুই, 4টা পুলিশ দ্বারা করাই দিবে, এর বেশি কিছু না। তবে এগুলো সমাধান দরকার। বর্তমান প্রেক্ষাপটে যে 3টি ফরম্যাট আছে, যে এই 3টি সমূহ সম্ভাবনা, এই 3টি সমূহ সম্ভাবনার মধ্যে আপনি যেইটি বিশ্লেষণ করেন, দেখেন দিন শেষে মানুষ শেখ হাসিনাতে বিশ্বাস করে, শেখ হাসিনাতে আস্থা, এবং শেখ হাসিনাই এদেশের প্রধানমন্ত্রী। প্রথম আমি 3টা ফরম্যাট আছে, 3টা ফরম্যাট নিয়ে আসুন আমরা বিশ্লেষণ করি, দেখি যে নাম্বার 1 ফরম্যাট। নাম্বার 1 ফরম্যাট হচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে ফ্যাসিস্ট সুৎখোর মহাজন ইউনূসের একটি পারস্পরিক একটি বিরোধিতা আছে, কারণ এই সুৎখোর মহাজন ইউনূস হিলারি ক্লিন্টনকে ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেশন করেছিলেন, যেটি ডোনাল্ড ট্রাম্প কখনোই মেনে নিতে পারেনি। এবং বাংলাদেশে যে হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেটির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তার ভেরিফাইড টুইটার থেকে টুইট করেছেন। তার মানে ডোনাল্ড ট্রাম্প নিজে একজন প্রেসিডেন্ট হিসাবে
এই ইনুসের বিরোধী, ইনুস বিরোধী, নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যে এই ফরম্যাটের আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের যেই অ্যাডমিনিস্ট্রেশনের যে গোয়েন্দা সংস্থার প্রধান হবেন তুলসী গ্যাবার্ড, সে কিন্তু ইসকনের সদস্য এবং সে খুব একটি জোরালো বক্তব্য দিয়েছে বাংলাদেশে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে এগুলোর ব্যাপারে একটি জোরালো বক্তব্য দিয়েছে। তারপরে হচ্ছে ইন্ডিয়া বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উপরে যে ইন্ডিয়া বিরোধী একটি আন্দোলন বা মুভমেন্ট এবং হিন্দুদের উপরে যে ইসকনের উপরে এবং হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে, এটি আসলে ইন্ডিয়া এটি মেনে নিতে পারছে না এবং পৃথিবীর কেউ মেনে নিতে পারছে না, মেনে না নেওয়ারই কথা। তো সেই জন্য আপনার যখনই ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন, শপথ নেওয়ার পরেই আপনি যদি এগুলো বিচার বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে ইউনূস সরকারের উপরে একটা বিশাল চাপ আসছে এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্ডিয়া যদি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে শুধু বলে দেয় আর কিছু লাগবে না যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ শেখ হাসিনা এই দেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী। আপনারা যারা আছেন, ইউনূসরা যারা আছে, তারা হচ্ছে এই দেশের অসাংবিধানিক এবং জবরদখল করে ক্ষমতা দখলকারী সরকার। এটা আমরা মেনে নিব না। শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী। সাথে সাথে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে পড়বে, সাথে সাথে শেখ হাসিনাকে বরণ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি জনতা রাস্তায় নেমে আসবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিচ্ছু করা লাগবে না, তার নতুন করে শপথ নেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না, সে সব প্রধানমন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন করবে। এটি হচ্ছে সবচেয়ে বেশি সমূহ সম্ভাবনার তিনটা অপশনের মধ্যে একটি অপশন, যে সব শেষে এই আন্তর্জাতিক বিশ্বের কাছে শেখ হাসিনাই গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী, শেখ হাসিনাই সাংবিধানিক এবং বৈধ প্রধানমন্ত্রী, এবং এটাই হচ্ছে নাম্বার ওয়ান অপশন। যদি কোনো কারণে এই অপশনটা না হয়ে অন্য কোনো অপশন হয়, সেটা হতে পারে প্রতিবিপ্লব। দ্বিতীয় অপশন, দ্বিতীয় ফরম্যাটটা হতে পারে প্রতিবিপ্লব। তো প্রতিবিপ্লব হতে হবে কেন? অলরেডি প্রতিবিপ্লবের পথে বাংলাদেশ। অলরেডি প্রতিবিপ্লব বাংলাদেশে যে কোনো মুহূর্তে, এনি টাইম বাংলাদেশে প্রতিবিপ্লব হতে পারে। কেন প্রতিবিপ্লব হতে পারে আপনি দেখেন, বাংলাদেশের কিন্তু 98% জনগণ, আমি মনে করি অন সাম পয়েন্ট 99% জনগণ এই শতকুর ফেসিস্ট স্বৈর শাসক ইউনূসের বিরুদ্ধে। আপনি দেখেন সেনাবাহিনীর একটা বিশাল অংশ এই ইউনূসকে কখনো মেনে নিতে পারছে না, বাংলাদেশে যে অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে এগুলো মেনে নিতে পারছে না। তারপরে পুলিশকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছে হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি দিয়ে যেভাবে মাফ করে দেওয়া হচ্ছে, এটি পুলিশের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা। পুলিশ ফুঁসে উঠেছে এই ইউনূস সরকারের বিরুদ্ধে। তারপরে ছাত্র জনতা আপনারা দেখছেন যে কিভাবে বিভিন্ন কলেজ স্কুল বিভিন্ন জায়গায় কিভাবে মারামারি করছে, কি অসন্তোষ সৃষ্টি হচ্ছে। কৃষকরা তাদের ফসলে সার কিনতে পারছে না, কৃষকরা তাদের সুযোগ সুবিধা পাচ্ছে না, রিক্সাওয়ালারা রাস্তায় নেমে আসছে, মারামারি করছে, শ্রমিকরা আজকে রিক্সা শ্রমিকরা, ভ্যান চালকরা সবাই রাস্তায় আন্দোলন করছে, গার্মেন্টস শ্রমিকরা আজকে বেতনের দাবিতে আন্দোলন করছে। এই যে সারা বাংলাদেশের মানুষ, প্রাইভেট কোম্পানিগুলোতে মানুষ চাকরি হারাচ্ছে, প্রাইভেট কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম একদম মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে, একটা দুর্বিষহ অবস্থা। কখন কোথায় কি হয় এই ব্যাপারে মানুষ 24 আওয়ার কনসার্ন, যে কখন যে কি অঘটন ঘটে যায়, কোথায় যে কি ঘটে যায়। এদিকে বাউল সম্প্রদায়ের উপরে, সুফিবাদের সম্প্রদায়ের উপরে হামলা করা হচ্ছে, তাদের মাজারগুলো ভাঙচুর করা হচ্ছে, আনসারদেরকে পিটানো হচ্ছে। মানে এই যে একটা হযবরল অবস্থা, এই অবস্থা থেকে এই অবস্থায় মানুষ থাকতে চায় না, এই অবস্থা মানুষ পছন্দ করে না। মানুষ এই অবস্থা থেকে বের হয়ে আসতে চায়, মানুষ শান্তি চায়। যেমন শেখ হাসিনার আমলে মানুষ যেরকম অন্তত পক্ষে মানুষের চাকরি ছিল, মানুষের কর্মসংস্থান ছিল, দুবেলা মানুষ ভাত খেতে পেরেছে, শান্তিতে ছিল, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে। মানুষ এরকম স্টেবল গভর্নমেন্ট চায়। এই কারণে এই মানুষ, সারা বাংলাদেশের মানুষ প্রায় 99% আমি বলবো
98 না 99% মানুষ এই ইউনূস সুৎখোর মহাজন ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূসের প্রতি ক্ষুব্ধ। তারা যে কোনো সময় এটা আপনি কখন বিস্ফোরণ হবে, কখন জনবিস্ফোরণ হবে এটাকে বলতে পারবেন না। যে কোনো সময় এই বিস্ফোরণ হবে। আর সেই বিস্ফোরণ হলে সেই বিস্ফোরণের যদি বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দেয় এবং বাংলা আওয়ামী লীগ যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠনের লোকজন যদি রাস্তায় নেমে আসে, অন্যান্য সংগঠনগুলো যদি রাস্তায় নেমে আসে, একদম প্রতিবিপ্লব হবে। এই ইউনূসরা যে যেখানে আছে যেভাবে আছে গণপিটুনিতে মারা যাবে, নিশ্চিত তারা গণপিটুনিতে মারা যাবে। কারণ তারা পালাতে পারবে না, পালাতে দিবে না লোকজন, বাংলাদেশের জনগণ তাদেরকে পালাতে দিবে না, তারা পালাতে পারবে না। তারা গণপিটুনিতে, এই দেশে গণপিটুনিতে মারা যাবে এই ফ্যাসিস্ট ইউনূস এবং তার দোসর উপদেষ্টা এবং সমন্বয়করা। সো দ্বিতীয় অপশন হচ্ছে যে প্রতিবিপ্লব, যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রতিবিপ্লব হতে পারে। আর যদি প্রতিবিপ্লব হয় তাহলে সেই প্রতিবিপ্লবে নেতৃত্ব দেবে কে? প্রতিবিপ্লব করবে বাংলাদেশের জনগণ। দল হিসাবে বেনিফিশিয়ারি হবে কে? দল হিসাবে ক্ষমতা আসবে কে? আওয়ামী লীগ। কারণ তাদের বিরুদ্ধে এই প্রতিবিপ্লবটা হবে আওয়ামী লীগের প্রতিবিপ্লব। আর প্রতিবিপ্লব হলে বাংলাদেশে যে বর্তমান সরকার আছে, সাংবিধানিক সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাকে আর নতুন করে কোনো শপথ নিতে হবে না, কিছুই করতে হবে না। শুধু আওয়ামী লীগ এসে ক্ষমতা চালাবে, দেশ চালাবে, দ্যাটস ইট। এর কোনো বিকল্প নেই। তার মানে হচ্ছে যে অপশন যেটাই বিবেচনা করেন না কেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী এট দ্য মোমেন্ট শেখ হাসিনা ব্যতীত আপনারা কাউকে যদি কল্পনা করেন, চিন্তা করেন, সেটি আপনাদের কমপ্লিটলি রং হবে। দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, কোনো বিকল্প নাই। শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনাই দেশ চালাবে। তারপর আসেন তৃতীয় ফরম্যাটে আসেন, যে তৃতীয় ফরম্যাট যদি নির্বাচন হয় কি হবে। ধরেন কোন কারণে ইউনূস চিন্তা করলো যে আমার বাঁচতে হবে, আমাকে সেফ এক্সিট নিতে হবে, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে বের হয়ে যেতে হবে। নির্বাচন ঘোষণা করে দিল তাড়াহুড়া করে, নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। যদি নির্বাচন হয় আওয়ামী লীগ ক্ষমতা আসবে এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসবে। কেন ক্ষমতা আসবে আওয়ামী লীগ? আমি আপনাকে বলি, এই গত 2-1 দিন আগে ভয়েস অফ আমেরিকা একটি রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে তারা একটা সার্ভে করেছে, রিপোর্ট করেছে। সেখানে 57% মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। চিন্তা করতে পারেন, 57% মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। তার মানে বাকি থাকে কত পার্সেন্ট? 43%। আচ্ছা, যদি 43% মানুষ বাকি থাকে, তাহলে যে ইউনূস, যে রাজনৈতিক ইউনূসের যে বাসুর উপদেষ্টারা, এই যে কিশোর গ্যাংদের সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওরা যে দল করতেছে, সেই দলে বিএনপির বিশাল একটা অংশ তাদের দলে যোগ দিচ্ছে। তো তাদের দলে যদি যোগ দেয় বিএনপি, তার মানে হচ্ছে বিএনপির যে জনপ্রিয়তাটা ছিল সেটি ভেঙে গিয়ে তাদের সাথে যোগ দিচ্ছে। মানে তার মানে হচ্ছে বিএনপির জনপ্রিয়তা দিন দিন বিভিন্ন চাঁদাবাজি, গুন্ডামি, দখলদারিত্ব, অত্যাচার, নির্যাতন, হামলা, ভাঙচুর, মামলা, এগুলো করার কারণে এমনিতেই সারা বাংলাদেশে বিএনপির জনপ্রিয়তাতে ধস নেমেছে। তারপরে আবার যদি নতুন দল গঠন করে এরা, যে আমাদের কাছে তো সব ইনফরমেশন আছে যে কারা কারা যাচ্ছে বিএনপি থেকে, কতজন কেন্দ্রীয় নেতা যাচ্ছে, এগুলো এখন ডিসক্লোজ করলাম না, সময় সাপেক্ষ ব্যাপার। ওরা হচ্ছে বিএনপিতে যাবে, ইউনূসের নতুন রাজনৈতিক দলে যাবে, ছাত্রদের নেতৃত্বে যেটা হবে। তার মানে হচ্ছে বিএনপি ভেঙে যাচ্ছে। তো বিএনপি যদি ভেঙে যায়, যে বাকি যে 43% আছে, সেই 43% থেকে বিএনপির একটা অংশ জনপ্রিয়তা, নতুন যারা যাবে তাদের কাছে তো কিছু আছে জনসংখ্যা, তাদের সাথে যাবে কিছু অংশ জনপ্রিয়তা, ওইদিকে জামাত আছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, জাতীয় পার্টি আছে, তাদের জনপ্রিয়তা। তাহলে সবকিছু ভেঙে যখন খান হয়ে যাবে, আর এইদিকে আওয়ামী লীগের জনপ্রিয়তা হচ্ছে 57%, তার মানে হচ্ছে যে যেইভাবে আপনি বলেন না কেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এর কোনো বিকল্প নাই। তো এই জন্য আমি বলবো যে আমাদের
দলীয় নেতা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, প্রগতিশীল রাজনৈতিক চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এদেশের স্বাধীনতায় বিশ্বাসী যারা আছেন সবাইকে বলবো, কেউ মনোবল হারাবেন না, কেউ মনোবল হারাবেন না। আপনার বাড়িতে হঠাৎ করে ডাকাত আসলো, ডাকাত আক্রমণ করে বাড়ি আপনার দখল করলো, দখল করে হয়তো এক ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য দখল করে রাখতে পারবে, কিন্তু বাড়ির মালিক হিসাবে দিন শেষে জনগণ যখন সজাগ হবে, ডাকাতরা পালিয়ে যাবে, আপনার বাড়িতে আপনিই থাকবেন। এখন যে ইনুস এই দখল করে, ডাকাতি করে, সন্ত্রাসের মাধ্যমে এই রাষ্ট্র দখল করেছে, বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে, সেটা আন্তর্জাতিক মহলের চাপে হোক, সেটা প্রতিবিপ্লবের মাধ্যমে হোক, সেটা নির্বাচনের মাধ্যমে হোক, বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে, এই ডাকাত, ফ্যাসিস্ট, শত্রুর স্বৈরশাসক ইনুসরা এই দেশ থেকে পালিয়ে যাবে, এদেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। আপনারা কেউ মনোবল হারাবেন না, একটু ভয় পাবেন না, বিচলিত হবেন না, চিন্তার কোনো কারণ নেই, শুধু ধৈর্য ধরেন এবং যার যার জায়গা থেকে আসুন, সকলে সম্মিলিত হবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য কাজ করি, দলের জন্য কাজ করি, এই দেশের জন্য কাজ করি, দেশটাকে আবার পুনর্বিন্যয়ন করার জন্য, দেশরত্ন শেখ হাসিনার হাতে এই দেশটাকে আবারও, অথবা বাংলাদেশ প্রতিদিনে শেখ হাসিনার জামানাতে। অর্থাৎ শেখ হাসিনাকে একদিন এই বাংলাদেশ ছাড়তে হবে, এবং ছাড়ার ক্ষেত্রে বা ক্ষমতা ত্যাগের ক্ষেত্রে তার যে ঝুঁকি সমূহ কি কি আছে, সেই বিষয়গুলো নিয়ে খোলামেলা একটা সম্পাদকীয় লিখেছিলাম, এবং সেখানে যেটি বলেছিলাম সেই কথাটা আবার এই সময়টিতে আমার কাছে এসে মনে হলো যে সেটা নিয়ে আবার পুনরায় আলোচনা করার দরকার আছে। কেন দরকার আছে সেটা বলছি। সেটা হলো, যুদ্ধের একটা অন্যতম কৌশল হলো পালানো, এবং অনেক বিখ্যাত যোদ্ধা সময়ের প্রয়োজনে তারা যতটা না যুদ্ধ করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা পালিয়েছেন, এবং পালিয়ে তারা শক্তি সঞ্চয় করেছেন, এবং ক্রমাগতভাবে তাদের সেই পলায়নপর যে মনোবৃত্তি এবং কৌশল, সেই কৌশলের পেছনে ছুটে অনেক বড় বড় রাজা, বাদশাহ, তাদের ক্ষমতা তারা শেষ করে ফেলেছে। তো এই জন্য যারাই ক্ষমতায় আছেন, আসবেন বা গেছেন, তারা যদি পালানোর বিষয়ে তাদের অভিজ্ঞতা, তাদের লেখাপড়া, তাদের কৌশল, তাদের করণীয়, এসব বিষয়ে তাদের যদি প্রস্তুতি থাকে, তাহলে সকলের জন্য কল্যাণকর হয় এবং ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়। আগে উদাহরণ দিই, যেমন শেরশাহের সঙ্গে যুদ্ধ হলো মুঘল সম্রাট হুমায়ুনের, বহুদিন ধরে সে যুদ্ধ। তো এখন শেরশাহ একজন গেরিলা নেতা, এবং সাকুল্যে তার 1010 তার সেই যাকে বলা হয় সৈন্য ছিল। তো সেই সৈন্য নিয়ে তিনি প্রবল পরাক্রান্ত মুঘল বাহিনীকে নাস্তানাবুদ তিনি করিয়েছিলেন। এ কারণে তিনি চমৎকারভাবে পালাতে শিখেছিলেন, অর্থাৎ যুদ্ধের প্রলোভন দেখিয়ে বা যুদ্ধের জন্য সম্রাট হুমায়ুনকে উত্তেজিত করে তিনি তাকে জায়গা এবং বেজায়গায় নিয়ে এসেছিলেন। যেমন একবার বাংলায় তিনি আনলেন, এবং তিনি হুমায়ুনকে এতটা উত্তেজিত করলেন যে হুমায়ুন ভুলে গেল বাংলার প্রকৃতি, পরিবেশ এবং আবহাওয়া। তো তিনি সেই শেরশাহকে আক্রমণ করার জন্য বাংলায় এলেন, এবং আসার পরেই শুরু হলো বর্ষাকাল। চারিদিকে থই থই পানি, অঢেল পানি, এবং সেই প্রকৃতির খপ্পরে ফেলে পলাতক শেরশাহ তিনি বের হয়ে এলেন, এবং ছোট্ট একটি যুদ্ধে তিনি মোগল বাহিনীকে পরাজিত করলেন, চৌসার যুদ্ধে। এবং হুমায়ুন এতটা বিপদে পড়লেন, বলতে গেলে তিনি সেই একজন ভিস্তুওয়ালা, তার কারণে তিনি প্রাণে বেঁচে গেলেন। তিনি নদীতে ঝাঁপ দিলেন, প্রচণ্ড খরস্রোতা নদী। তো তার সেই সাঁতারের সামর্থ্য ছিল না, তিনি সাঁতার জানতেন,
কিন্তু ভিস্তিওয়ালা তার এই দুরবস্থা দেখে তার যে মশকটি তিনি দিয়ে দিলেন চামড়ার তৈরি, এবং সেটাকে ফুলিয়ে তিনি নদী পার হয়ে পরে তিনি দিল্লিতে ফিরে গেলেন। এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারি, যারা কেবলই মাত্র পালিয়ে পালিয়ে শক্তি সঞ্চয় করে আবার প্রবল পরাক্রান্ত বাহিনীর সম্মুখে তারা হাজির হয়েছে। মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদের যে যুগান্তকারী যুদ্ধগুলো, বিশেষ করে রোমান সম্রাটের বিরুদ্ধে এবং পার্সিয়ান সম্রাটদের বিরুদ্ধে, এই পুরো যুদ্ধটাই ছিল গেরিলা কেন্দ্রিক। তিনি চমৎকারভাবে পশ্চাৎপসরণ করতে পেরেছেন, পালাতে পেরেছেন, আবার দ্বিগুণ গতি নিয়ে তিনি ফিরতে পেরেছেন। এমনকি তিনি যখন মুশরিক ছিলেন, তিনি এই উহুদের যুদ্ধের সে পুরো ইতিহাসটা পাল্টে দিয়েছিলেন তার এই পলায়নপর মনোভাবের জন্য। তিনি পালিয়েছিলেন, অ্যাবসলিউটলি পালিয়েছিলেন, কেউ তাকে দেখতে পায়নি। কিন্তু যখন তিনি দেখলেন মুসলিম বাহিনী একটা জায়গা অরক্ষিত রেখে চলে গেছে, মানে মুসলিম বাহিনী ধরে নিয়েছে যে তারা বিজয়ী হয়েছে, তারা গনিমত এর যে মালামাল লুট করার জন্য সবাই দৌড় দিল, এবং আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বারবার সতর্ক করেছিলেন, এবং তিনি বেশ কয়েকজনকে ওই পাহাড়ের উপত্যকাটিকে পাহারা দেওয়ার জন্য সেখানে নিয়োগ করেছিলেন। তারাও দৌড় দিল, আর সেই জায়গাটা অরক্ষিত দেখে খালিদ বিন ওয়ালিদ অল্প কয়েকজন সৈন্য নিয়ে পিছন দিক থেকে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লো। ফলে কি হলো, পুরো উহুদের যুদ্ধ উল্টে গেল, এবং প্রায় 70 জন সাহাবী সেই যুদ্ধে শাহাদাত বরণ করলেন, এবং আল্লাহ রাসূল সেখানে মারাত্মকভাবে আহত হলেন, সীমাহীনভাবে আহত হলেন আর কি। যাই হোক, তো এই যেটা বলছিলাম যে আপনাকে পালাতে জানতে হবে। যেমন শেখ হাসিনা, তিনি আমার সেই লেখাটা পড়েছিলেন কিনা আমি বলতে পারবো না। আমি সেখানে তাকে বলেছিলাম যে আপনি যা কিছুই করেন না কেন, সবার আগে আপনাকে চিন্তা করতে হবে যে গণেশ যে কোনো সময় উল্টে যেতে পারে, এবং গণেশ উল্টালে আপনি যেন কোথাও যেতে পারেন, দেশের ভিতরে থাকতে পারবেন না, বাইরে কোথাও যেতে পারেন, সেই জায়গাটা আপনি ঠিক রাখেন। এখন চিন্তা করুন যে তার যদি ভারতের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব না থাকতো, এবং তিনি যদি ভারতে যেতে না পারতেন, এই মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতা, এখন একবার চিন্তা করেন তো সেই আগস্ট মাসের 5 তারিখে 6 তারিখে কি হতো। এবং ওই সময়টাতে জনস্রোত এতটা বিক্ষুব্ধ ছিল, তাকে যদি ক্যান্টনমেন্টের মধ্যে আশ্রয় দেওয়া হতো, জনগণ কি আচরণ করতো আমরা সেটা বলতে পারি না। তো কাজী তিনি যা কিছুই করেছেন, সবসময়টিতেই তিনি কিন্তু পালানোর জন্য সবসময় একটা বিকল্প পথ তিনি খোলা রেখেছেন। এই অর্থ পাচার থেকে শুরু করে সকল কিছু তিনি সেভাবে করেছেন। আমাকে একটা একান্ত আলাপ আলোচনায় তিনি বলেছিলেন একবার, আমরা 20-25 জন, ঠিক এটা 2002-03 সনে তার সঙ্গে দেখা করতে এলাম। তো আমরা বিক্ষুব্ধ ছিলাম যে কোনো একটা বিষয়ে, এবং আমাদের অনেক অভিযোগ ছিল। তো তিনি আমাদেরকে ঠান্ডা করার জন্য যেটা বললেন 2002-03 সনে, যে 96 থেকে 2001 পর্যন্ত অন্তঃস্থল থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি জনগণকে সেবা করার জন্য, সততা বজায় রেখেছি, কিন্তু এদেশে সততার কোনো মূল্য নেই। ক্ষমতা হারানোর পর 2001 সনের দিকে সামান্য কিছু টাকার জন্য একটা রাজনৈতিক প্রোগ্রাম করতে পারিনি, একটা বিদেশের টিকিট কেটে যাব সে অবস্থাও ছিল না, সংসার চালানোর মতো অবস্থাও ছিল না। এবং এটা যারা আওয়ামী লীগ করেন, 2001 সনের আওয়ামী লীগের যে অর্থনৈতিক অবস্থা, এটা ওই সময় যারা দেখেছেন তারা ছাড়া কল্পনা করতে পারবেন না। এখন যারা 1000 কোটি টাকার মালিক বলেন বা বড় বড় কথাবার্তা বলেন, অনেকের মানে কি বলবো, 2001 সনে মন্ত্রীগিরি করেছেন, কিন্তু খিলগাঁয়ে ভাড়া বাসায় থাকতেন। তারপরে মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে বাসা ভাড়া দিতে না পারার কারণে তাদের বাসা থেকে নামিয়ে দেওয়া হয়, যেরকম ঘটনা কিন্তু ঘটেছে। এইরকম সততাও আওয়ামী লীগ দেখিয়েছে, কিন্তু শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী যে এটার কোনো প্রতিদান পায়নি, বরং তিনি সেই 2001 সনে বিএনপির যে রমরমা অবস্থা, টাকা পয়সা সবকিছু দেখে তিনি ঈর্ষান্বিত হয়েছিলেন। 2002 সনে তিনি বলেছিলেন যে
অতীতে যে ভুল করেছি আগামীতে সেই ভুল করব না। তোমরা সংসদ সদস্য হও বা না হও, মনোনয়ন দেই বা না দেই, ডাজ নট ম্যাটার। আওয়ামী লীগের কর্মী হিসেবে তোমাদের জন্য অঢেল সুযোগ সুবিধা থাকবে, সবাই কোটিপতি হয়ে যাবা। 2002 সনে এই যে আওয়ামী লীগের অফিসে বসে আমাদের সদরপুর এবং চট্টগ্রামের অন্তত 20 থেকে 30 জন নেতার সামনে তিনি এই কথা বলেছিলেন যে নমিনেশন দেই বা আমার যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দেবো, এটা নিয়ে তোমরা মনে কিছু করবে না। আমি কাজ করছি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, এবং দল ক্ষমতায় এলে আমি এমন কিছু করবো যেন তোমরা সবাই অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারে, কোটিপতি হতে পারে। এবং তিনি সেই কাজটি করেছেন ম্যাটিকুলাসলি। এবং এখন দেখেন যে আওয়ামী লীগের অন্ততপক্ষে যারা পলাতক শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সংখ্যা 5 লাখ, 10 লাখ, 20 লাখ বা আরও বেশি। তাদের হাজারো সমস্যা আছে, জেলখানাতে গেছে, কেউ ধরা পড়েছে, কেউ পালিয়ে আছে, কিন্তু অর্থনৈতিক সমস্যা নেই। 2 নম্বর হলো, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এই ইসকন এবং হিন্দুদের বিষয়ে অনেক কথা হচ্ছে। তারা যে রাজপথে নেমেছে বা ভারত যে অনেক ষড়যন্ত্রগুলো করতেছে বাংলাদেশকে নিয়ে, এবং তাদের যাতে বাংলাদেশকে একটা কিছু করতে পারে। দর্শক শ্রোতা, এখন কিন্তু বাংলাদেশের সব মানুষরাই কিন্তু উল্টে গিয়েছে ইসকন এবং হিন্দুদের বিপক্ষে, এবং তারা কিন্তু প্রতিবাদ করতেছে, এবং ভারত যে ষড়যন্ত্র করতেছে এইটাও কিন্তু সবাই বুঝে গিয়েছে। এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এতক্ষণ যে আপনাদেরকে আলোচনাগুলো দেখিয়েছি? দর্শক শ্রোতা, আপনাদের মন্তব্যটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।